আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ক্লাসটাতে। তো আজকের এই ক্লাসটাতে তোমরা কে কোন কলেজ থেকে জয়েন করেছো সেটা আমাকে প্রথমে একটু কমেন্টে লিখে জানাও। আমি দেখি যে অনেকদিন পর যেহেতু তোমাদের সাথে দেখা দেখা যাক যে কারা কারা আমার ক্লাসটাতে জয়েন করেছো এবং কোথা কোথা থেকে জয়েন করেছো। ওকে, অনেকেই অলরেডি কমেন্ট করা স্টার্ট করে দিয়েছো। মুন্নাকে দেখতে পাচ্ছি, রাকিবুল হাসান মুন্না। রিপা দেবনাথ আসসালামু আলাইকুম বলছে, ওয়ালাইকুম আসসালাম। ফাতেমা আক্তার জয়েন করেছে মাদারীপুর থেকে। জয়েন করেছে আমাদের বন্ধুরা। ফাহিম ইমতিয়াজ আছে চাঁদপুর থেকে। মেঘলা ইসলাম সালাম দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। রাকিবুল হাসান মুন্না চৌমুহনী সরকারি এস এ কলেজ নোয়াখালী থেকে। কেমন আছেন বলছে মারুফা। আচ্ছা, সাগর বলছে ফ্রম চিটাগং। ঠিক আছে, আজকে আমরা একটা সহজ কবিতা পড়বো। তো তোমাদেরকে আগে একটু তোমাদের সাথে তোমাদের সিলেবাস এন্ড ওভারঅল সিচুয়েশন নিয়ে একটু ডিসকাস করি। ঠিক আছে, আজকের ক্লাসের টপিকটা খুব বেশি বড় না। আজকের ক্লাস আমরা ছোট্ট রাখবো, কারণ হচ্ছে আজকের ক্লাসের মূল পরিকল্পনা হচ্ছে তোমাদের পড়ালেখার প্রোগ্রেস নিয়ে কথা বলা, যে কতটুকু পর্যন্ত আমরা পড়েছি এবং কতটুকু বাকি আছে এবং কবের মধ্যে আমরা সেটা শেষ করে আমাদের এইচএসসি প্রিপারেশনটা ডান করতে চাই। ঠিক আছে, সো প্রথমে আমরা একটা আলোচনা সভার মতো করি, ছোট্ট একটা আলোচনা সভা করি। হ্যাঁ, এই যে প্রতিদান যেহেতু পড়বো, তো প্রতিদানের ব্যাপারে একটু কথা বলি। আচ্ছা, প্রথম প্রশ্ন তোমাদের জন্য। আমি একটু তোমাদের কাছ থেকে জানতে চাই যে তোমাদের এইচএসসি পরীক্ষাটা কবে হবে আনুমানিক। তোমাদের এইচএসসি পরীক্ষা আনুমানিক কবে হবে একটু লিখে জানাও তো আমাকে দেখি। আজকে আবারও বলছি, আমরা প্রতিদান কবিতাটা পড়বো, তবে কবিতাটা পড়ার আগে তোমাদের এখনকার যে সিচুয়েশন সেটা একটু জানলে আমার জন্য এই যে আপকামিং ক্লাসগুলোর পরিকল্পনা করা এন্ড প্ল্যানিং করা সহজ হবে, যেটার প্রতিদান আবার তোমরাই পাবা, যেটার ফলাফল তোমরাই পাবা। ঠিক আছে, কবে তোমাদের এইচএসসি পরীক্ষা হতে পারে? জুন মাসে। আচ্ছা, ঠিক আছে, জুন মাসে তোমাদের পরীক্ষা হবে। ওকে, ফাইন। এখন কথা হচ্ছে, জুন মাসে যদি তোমাদের পরীক্ষা হয়, তোমাদের এখন আমাকে বলো তো যে তোমাদের প্রিপারেশনের কি অবস্থা। প্রিপারেশনের কি অবস্থা বলতে অন্যান্য সাবজেক্ট গুলোর প্রিপারেশনের কি অবস্থা, যেটা শুনলে আমি বুঝতে পারবো যে তোমাদের জন্য আসলেই বাংলা সাবজেক্টটাতে দেওয়ার মতো কতটুকু পরিমাণ সময় আছে। ঠিক আছে, বাংলা সাবজেক্টটাতে দেওয়ার মতো কতটুকু পরিমাণ সময় তোমাদের কাছে আছে। বাকি সাবজেক্ট গুলোর প্রিপারেশনের কি অবস্থা? আচ্ছা, ওকে। সো আমার কাছে মনে হয় বাকি যেই সাবজেক্ট গুলো আছে সেই সাবজেক্ট গুলোতে যথাযথ সময় দেওয়ার জন্য তোমাদের জন্য খুবই ভালো হয়। এখন তো নভেম্বর মাস, ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যেই ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে যদি বাংলা সবকিছু পড়ালেখা শেষ হয়ে যায়, যা কিছু তোমাদের পড়ার দরকার, তাহলে আমার কাছে মনে হয় বাকি সাবজেক্ট গুলোর প্রিপারেশন নেওয়ার জন্য তোমাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে এবং ইফেক্টিভ হবে। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে, তার মানে আমরা যেটা বুঝতে পারলাম যে আমাদের বাংলা এই যে সিলেবাসটা আছে সেটা মোটামুটি ডিসেম্বর ফার্স্ট উইকের মধ্যে আমরা যদি শেষ করতে পারি, তাহলে আমার কাছে মনে হয় এরপরে বাকি সময়টাতে, অর্থাৎ ডিসেম্বরের বাকি হাফ, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে পর্যন্ত তোমরা পড়ালেখাটা করতে পারবা। 5 মাসে তোমরা তোমাদের সিলেবাসটা বাকি যেগুলো আছে, যেখানে যেখানে ল্যাকিংস আছে, যেখানে যেখানে গ্যাপ আছে, সেগুলো তোমরা ফুলফিল করতে পারবা। ঠিক আছে, আচ্ছা। মোফাজ্জল হোসেন বলছে ব্যাকরণ একেবারেই ধরা হয় নাই, অসুবিধা নেই, এই কিছুদিন পড়লেই হয়ে যাবে। আচ্ছা, এখন তাহলে আমাকে একটু কমেন্টে লিখে জানাও যে আমাদের বাংলা সিলেবাসে তোমরা নেক্সট ক্লাসগুলো কিসের উপর চাও। ঠিক আছে, কিসের উপর চাও বলতে প্রশ্নটা এরকম না যে ভাইয়া বাংলা দ্বিতীয় পত্রের উপর ক্লাস চাই। এটা তো আমিও জানি যে তোমরা বাংলা দ্বিতীয় পত্রের উপর ক্লাস চাও। আগামী সপ্তাহ থেকেই রিগোরাসলি আমরা বাংলা দ্বিতীয় পত্রের উপর ক্লাস নেওয়া শুরু করবো, কিন্তু আমাকে একটু টপিক প্রায়োরিটিটা দিলে ভালো হয় আর কি, যে বাংলা দ্বিতীয় পত্রের কোন কোন টপিকগুলোর উপর তোমরা ক্লাস চাও। ঠিক আছে, অতি দ্রুত, মানে হচ্ছে একদম আপকামিং উইক গুলোতেই তোমরা বাংলা সেকেন্ড পেপারের কোন কোন টপিকগুলোর উপর ক্লাস চাও এটা একটু লিখে জানাও। বিজয় কৃষ্ণা দেবনাথ বলছে সমাস। সেরিনা পারভিনা বলছে সমাস। আমার যতদূর মনে পড়ে তোমাদের তো সমাস এবং কারক আমি পড়িয়েছি, তাই না? সমাস কারক তো তোমাদের খুব সম্ভবত পড়েছি। এস ডি রাহুল বলছে ব্যাকরণের রাইটিং এর উপায়। এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা আমি নোট করে রাখছি যে তোমাদেরকে আমরা কিভাবে রাইটিং পার্ট যেটা রয়েছে বাংলা সেকেন্ড পেপারে সেই জিনিসগুলো কিভাবে লিখতে হয় এই জিনিসটা নিয়ে শিখাবো। ঠিক আছে, আচ্ছা।
স্বপন দাস বলছে যেগুলো পড়লে এখন কলেজের পরীক্ষা পাশ করতে পারবো তা পড়ান ভাইয়া। সেটা না হলে বুঝলাম, কিন্তু তোমার পরীক্ষার তোমার কলেজের সিলেবাসে কি আছে সেটা তো তোমাকে জানাতে হবে কমেন্ট করে, তাই না? আচ্ছা ভাইয়া, নির্মিতি অংশ, রাইটিং পার্ট। জাহিদ হাসান বলছে সবকিছুর ক্লাস চাই আমি। আমিও তো সবকিছুর ক্লাস করাতে চাই, কিন্তু তোমাদের প্রায়োরিটিটা কি সেটা জানার চেষ্টা করছি। মোফাজ্জল বলছে সমাস পড়া হয়ে গেছে কিন্তু কিছু রিভিশন দেওয়া হয়নি। সমাস খুবই সহজ করে পড়েছে, আরেকবার ক্লাসগুলো দেখে নিলেই পারবা। বাংলা বানানের নিয়ম পড়ানো হয়েছে, রিটেন। তারপরে মনি আক্তার বলছে স্যার কারক, কারকও পড়িয়েছি। রাবেয়া ঋতু বলছে বাংলা ব্যাকরণে পাশ করতে যা যা কিছু লাগবে সেটা তো আমি বললাম, যে তোমার কলেজের সিলেবাসে আসলে কি কি আছে এটা তো তোমাকে কমেন্ট করে জানাতে হবে, তাই না? আচ্ছা ঠিক আছে, তোমাদের কমেন্ট গুলো আমি মোটামুটি পেয়েছি। আজকে তোমাদেরকে ক্লাসের পরে আরেকটা ফিডব্যাক ফর্ম দিয়ে দিব। অন্যান্য ফিডব্যাক ফর্মের মতোই, অন্যান্য সময় ফিডব্যাক ফর্মে যেরকম আজকের ক্লাসটা কেমন লেগেছে, নেক্সট ক্লাসে কি পড়তে চাও, এরকম কোশ্চেন গুলো থাকে। আজকে যে ফর্মটা তোমাদেরকে আমি দিব সেই ফর্মে তোমরা মূলত লিখতে পারবে যে নেক্সট ক্লাসগুলো কোন কোন টপিকের উপর তোমরা চাও। ঠিক আছে, নেক্সট ক্লাসগুলো কোন কোন টপিকের উপর তোমরা চাও। ঠিক আছে, আমরা তাহলে পড়া শুরু করি। প্রতিদান। প্রতিদান কবিতাটা কে লিখেছেন? প্রতিদান কবিতাটা লিখেছেন হচ্ছে জসিমউদ্দিন। ঠিক আছে, প্রতিদান কবিতাটা কে লিখেছেন? লিখেছেন জসিমউদ্দিন। তো আমরা আসো এখন একটু কবি সম্পর্কে কিছু জিনিস জেনে নেই। কবি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র জেনে নেই। জসিমউদ্দিন ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে মাতুলালয়। বলতো মাতুলালয় মানে কি? সেরিনা পারভিন বলছে ভাইয়া বাংলা ব্যাকরণ প্রথম থেকে শুরু করেন। বাংলা ব্যাকরণ যদি প্রথম থেকে শুরু করি তাহলে তোমার সামনে যে পরীক্ষা হবে এইচএসসি জুন মাসে, সেটাতে তো পরীক্ষাটা দিতে পারবে না। পরীক্ষা তো পরে দিতে হবে হচ্ছে 2023 ব্যাচের সাথে। আচ্ছা, জসিমউদ্দিন ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে মাতুলালয় মানে হচ্ছে মূলত এটা মামা বাড়িও হতে পারে, এটা মায়ের বাড়িও হতে পারে, এটা নানা বাড়িও হতে পারে। ঠিক আছে, তার মানে হচ্ছে আমরা যখন ঈদে গ্রামে যাই অনেক সময় আমরা কই যাই, অনেক সময় আমরা দাদা বাড়িতে যাই, অনেক সময় আমরা নানা বাড়িতে যাই। তো এই মাতুলালয় বলতে অ্যাকচুয়ালি নানা বাড়ি অথবা মামা বাড়ি অথবা মায়ের বাড়ি বোঝায়। সবগুলো কিন্তু একই, তাই না? সবগুলো একই। আচ্ছা, তো তিনি জন্মগ্রহণ করেন হচ্ছে ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে, এবং তিনি জন্মগ্রহণ করেন 1903 সালের 1 জানুয়ারি। 1 জানুয়ারি মানে হচ্ছে 1 জানুয়ারি। ঠিক আছে, কবে জন্মগ্রহণ করেন? 1903 সালে। আমি জানি না কেন যেন এই সালটা অনেক ইম্পর্টেন্ট। এটা তোমাদের জন্য একটা 2 স্টার ইম্পর্টেন্ট অবজেক্টিভ। হ্যাঁ, যে জসিমউদ্দিন কত সালে জন্মগ্রহণ করেন এবং কোথায় জন্মগ্রহণ করেন। আমার কিন্তু একদম মুখস্থ। জসিমউদ্দিন ফরিদপুর জেলার ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে 1903 সালে জন্মগ্রহণ করেন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। তারপর জসিমউদ্দিনের বাবার নাম আনসার উদ্দিন মোল্লা এবং তার মায়ের নাম আমিনা খাতুন। তো বাবা এবং মায়ের নাম খুব ইম্পর্টেন্ট না অবজেক্টিভের জন্য। তোমাদের যাতে যাদের মনে রাখতে সমস্যা হয় তারা মনে না রাখলেও চলবে। তার পৈতৃক নিবাস তার পৈতৃক নিবাস ফরিদপুরের গোবিন্দপুর গ্রামে। তার মানে দেখো আমরা কিন্তু পেয়ে গেলাম যে তার মায়ের বাড়ি হচ্ছে তাম্বুলখানা গ্রামে এবং তার বাবার বাড়ি হচ্ছে গোবিন্দপুর গ্রামে। ঠিক আছে, দুইটাই ফরিদপুর। তার দাদা বাড়িও ফরিদপুর, তার নানা বাড়িও ফরিদপুর জসিমউদ্দিনের। কিন্তু জসিমউদ্দিনের নানা বাড়িটা হচ্ছে তাম্বুলখানা গ্রামে, আর দাদা বাড়িটা হচ্ছে গোবিন্দপুর গ্রামে। ঠিক আছে, আচ্ছা। তারপরে ফরিদপুর রাজেন্দ্র কলেজ থেকে আইএ ও বিএ পাশ করার পর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এমএ ডিগ্রি লাভ করেন জসিমউদ্দিন। কলেজে অধ্যয়নকালে কবর কবিতা রচনা করে তিনি খ্যাতি অর্জন করেন, এবং এটা ছাত্রাবস্থায় কবিতাটি স্কুল পাঠ্যগ্রন্থে অন্তর্ভুক্ত হয়। তার মানে কেমন হতো
যদি আজকে তোমাদের টেক্সট বইয়ে তোমাদেরই কারো লেখা কোনো কবিতা থাকতো, তাহলে যেমন অনুভূতি হতো সেই ব্যক্তির, জসিমউদ্দিন কিন্তু সেই রকম প্রাউড অনুভূতি, সেই রকম গর্বিত অনুভূতি অধিকারী ছিলেন যে তিনি যে কবিতাটা নিজে লিখেছেন সেই কবিতাটা তার টেক্সট বইয়ে কিন্তু অন্তর্ভুক্ত ছিল। ঠিক আছে, আচ্ছা তারপরে জসিমউদ্দিনকে বলা হয় পল্লী কবি। তোমরা একটু কমেন্টে লিখে জানাও তো জসিমউদ্দিনকে কেন পল্লী কবি বলা হয়, দেখি জসিমউদ্দিনকে কেন পল্লী কবি বলা হয়। আচ্ছা, ইন দ্য মিন টাইম আমি তোমাদের একটু কমেন্ট পড়ে আছি। এক বন্ধু খুবই আশাবাদী, জিজ্ঞেস করেছে যে আচ্ছা আমাদের নাকি 2021-এর মতো 3টা বিষয় পরীক্ষা হবে, এটা কি সত্যি? না, এটা সত্যি না। এই ধরনের কথা আমি কোথাও শুনি নাই, তোমার কাছে প্রথম শুনলাম। আর এইভাবেই আমরা হচ্ছে প্যানিক ক্রিয়েট করি, হচ্ছে কোথা থেকে শুনেছি এটার কোনো সোর্স না জেনে। আমি যদি বলি যে আচ্ছা শুনলাম সরকার নাকি আগামী মাস থেকে সবাইকে উপবৃত্তির টাকা দিবে, আচ্ছা শুনলাম ডাজন্ট মেক এনি সেন্স। তোমাকে সোর্সটা জানতে হবে, তাই না? যখন তুমি কোনো কিছু একটা জানছো সেই জিনিসটা তখনই তুমি একটা ফ্যাক্ট বা একটা ইনফরমেশন হিসেবে একসেপ্ট করবা বা কনসিডার করবা যখন সেটার একটা নির্ভরযোগ্য তথ্যসূত্র বা একটা রিলায়েবল সোর্স থাকবে। তো তোমরা যদি এমনি র্যান্ডম বলো যে চায়ের দোকানের আড্ডা থেকে বলো যে এইবার শুনলাম যে এইচএসসি পরীক্ষাটা নাকি 2021 সালের মতোই হবে, এটা কিন্তু আসলেই কোনো সেন্স মেক করে না, তাই না? আচ্ছা ওকে, তারপর দেখি রাবেয়া ঋতু বলছে বাংলা কি কি পড়ানো শেষ হয়েছে। এটা এটা একটা ভালো কথা বলেছে, এইটার একটা ওভারঅল ওভারভিউ তোমাদের গ্রুপে আমি দিয়ে দিব। হ্যাঁ, বিজয় কৃষ্ণ বলছে যে ভাইয়া এমসিকিউর জন্য যেগুলো ইম্পর্টেন্ট একটু বলে দিয়েন, দাগানোর জন্য অবশ্যই বলে দিব। তাইফুর চমৎকার একটা কথা বলছে, তাইফুর বলছে আমার আমার লেখা কবিতা যদি আমাদের টেক্সট বইতে থাকতো তাহলে আমি সবার বইগুলো বাসায় নিয়ে আসতাম, কারণ সবার বইয়ে আমার নাম লেখা। আচ্ছা, আচ্ছা এমবি জান্নাতুল নাইম সহ আরো কয়েকজন বলছে হচ্ছে কারো পড়ানো হয় নাই। আচ্ছা বুঝতে পেরেছি, কারো না পড়ানো হওয়ার কারণ খুব সম্ভবত যে কারো শর্ট সিলেবাসে ছিল না, ইনিশিয়াল প্ল্যানে ছিল, বাট পরবর্তীতে শর্ট সিলেবাস দেওয়ার পর মনে হয় এটা আর পড়ানো হয় নাই। এটা বেসিক্যালি তোমাদেরকে আরেকটা কোর্সে পড়ানো হয়েছে, ইংলিশ ইবিআই যে কোর্সটা, ইংলিশ বাংলা আইসিটি, ওখানে পড়ানো হয়েছে। আচ্ছা তারপর দেখি, ওকে আমি কয়েকটা কমেন্ট পড়েছি কেন পল্লী কবি বলা হয়। কোন এখানে যতগুলো কারণ তোমরা বলেছো যে কেন জসিমউদ্দিনকে পল্লী কবি বলা হয়, প্রত্যেকটা কারণই সঠিক, কোনোটাই কিন্তু ভুল না। সৃজনশীলে ভুল বলে খুব কম জিনিসই আছে যেটা ভুল। ঠিক আছে, আচ্ছা একটু কমেন্ট পড়ি। হ্যাঁ, দেখি পল্লী কবি কেন বলা হয়। আচ্ছা, আসিফ হোসেন রাফি বলছে তিনি পল্লী জীবনের মানুষের বিষয় নিয়ে কবিতা লিখতেন। রুবিনা নাজনীন বলছে তার কবিতায় গ্রামীণ জীবনের আবহ পাওয়া যায়। তারপরে হচ্ছে রাবেয়া ঋতু বলছে পল্লী জীবন তার কবিতার প্রধান উপজীব্য। ফারিহা ফারহানা পুষ্প বলছে গ্রাম ভিত্তিক কবিতা লিখতো তাই পল্লী কবি বলা হয়। এস এম সায়েম বলছে পল্লী কবি বলা হয় তিনি গ্রামের সংস্কৃতি নিয়ে বেশি কবিতা লিখেছেন, মানে কবির সকল কবিতায় গ্রামীণ জীবনের প্রতি ভালোবাসা প্রকাশিত হওয়ায় তাকে পল্লী কবি বলা হয়। জাহিদ হাসান বলছে তার কবিতায় বেশিরভাগ পল্লী জীবনের চরিত্র ফুটে উঠেছে তাই তিনি পল্লী কবি হিসেবে পরিচিত। মোহাম্মদ উজ্জ্বল আলী বলছেন গ্রামের সবকিছু নিয়ে আলোচনা করেন। সারা ইসলাম বলছে গ্রামীণ মানুষের জীবনী নিয়ে আলোচনা করেন। উম্মে সাদিকা বলছে গ্রামের মানুষ ও পরিবেশ নিয়ে লেখালেখি করেন। সচিব বলছে পল্লীর মানুষের সুখ দুঃখ নিয়ে কবিতা লিখতেন বলে। জালিন তাসিম বলছে তার লেখনীতে গ্রামীণ জীবনের চিত্র ফুটে উঠেছে। রাকিবুল হাসান মুন্না বলছে তার লেখায় পল্লী জীবনের কথা ফুটে উঠেছে। তো অনেকগুলো কমেন্ট আমরা পেয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, সো তোমাদের সবার কথা কিন্তু কারেক্ট। একদম যদি সামারাইজ করে বলি, ব্রিফলি বা শর্টে যদি বলি, সংক্ষিপ্ত করে বলি, তাহলে জসিমউদ্দিনকে পল্লী কবি বলার কারণ হচ্ছে তার যে কবিতাগুলো, তার কবিতার মূল টপিক ছিল হচ্ছে পল্লী বা গ্রাম। অর্থাৎ জসিমউদ্দিনের কবিতাগুলো মূলত গ্রামকে কেন্দ্র করে লেখা হতো। গ্রামের যে সংস্কৃতি, গ্রামের যে মানুষের জীবন আচরণ, গ্রামের যে মানুষ, গ্রামের যে প্রকৃতি, এই সব কিছুকে নিয়ে তিনি মূলত বেশি বেশি কবিতা লিখতেন বলে পল্লী কবি বলা হয় জসিমউদ্দিনকে। ঠিক আছে, আচ্ছা তারপরে কর্মজীবনের শুরুতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুকাল অধ্যাপনা করেন। ঠিক আছে, তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুকাল অধ্যাপনা করেন। পরে
সরকারের প্রচার ও জনসংযোগ বিভাগে উচ্চ পদে আসীন হন। প্রচার ও জনসংযোগ বিভাগ কোনটা জানো? পিআর পিআর অ্যান্ড মিডিয়া। আচ্ছা, পিআর অ্যান্ড মিডিয়া হচ্ছে এখন বিভিন্ন বড় বড় কোম্পানির এরকম পিআর অ্যান্ড মিডিয়া উইং থাকে বা পিআর অ্যান্ড মিডিয়া টিম থাকে। তার মধ্যে যেটা করে, যখন মনে করো সেই কোম্পানিটা কোন একটা কিছু অ্যাচিভ করে বা বাজারে যখন নতুন কোনো একটা প্রোডাক্ট আনে বা কোনো একটা সার্ভিস আনে, তখন তারা সেটা মিডিয়ার মাধ্যমে মানুষকে জানায়। ঠিক আছে, তো পিআর বলতে হচ্ছে পাবলিক রিলেশনস বুঝে, আর মিডিয়া বলতে কি বুঝি সেটা তো আমরা বুঝি। আচ্ছা, এরপরেই তোমরা অনেকে যে কথাটা বলছো যে পল্লী জীবন তার কবিতার প্রধান উপজীব্য। উপজীব্য মানে হচ্ছে প্রধান সেন্টার, এটাকে বেস করেই তিনি মূলত কবিতা লিখেছেন। বাংলার গ্রামীণ জীবনের আবহ সহজ সরল প্রাকৃতিক রূপ, উপযুক্ত শব্দ উপমা ও চিত্রের মাধ্যমে তার কাব্যে এক অনন্য সাধারণ মাত্রায় মূর্ত হয়েছে। মূর্ত মানে কি? মূর্ত মানে হচ্ছে দৃশ্যিত হয়েছে, দেখানো হয়েছে। ঠিক আছে, ওকে। ওই যে বলে না যে মূর্তিমান আতঙ্ক, তার মানে হচ্ছে একদম ভিজিবল আতঙ্ক, মানে একদম দেখা যাচ্ছে এরকম। তার বিখ্যাত নকশি কাঁথার মাঠ কাব্যটি বিভিন্ন বিদেশি ভাষায় অনুদিত হয়েছে। এটা একটা 3 স্টার ইম্পর্টেন্ট অবজেক্টিভ, এটা আমাদের মনে রাখতে পারতে হবে। ঠিক আছে, নকশি কাঁথার মাঠ। ওকে, তার বিখ্যাত নকশি কাঁথার মাঠ কাব্যটি বিভিন্ন বিদেশি ভাষায় অনুদিত হয়েছে। খুবই 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 ইম্পর্টেন্ট একটা অবজেক্টিভ। যদি এই জায়গা থেকে অবজেক্টিভ আসে, মোটামুটি 70% পসিবিলিটি থাকে যে এইখান থেকে, এই ইনফরমেশনটা থেকেই কি, এই ইনফরমেশনটা থেকেই অবজেক্টিভ দেওয়ার। তার অন্যান্য জনপ্রিয় এবং সমাদৃত গ্রন্থ হচ্ছে সজন বাদিয়ার ঘাট, বালুচর, ধানক্ষেত, রঙিলা নায়ের মাঝি। সাহিত্যকৃতির স্বীকৃতি হিসেবে কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডিলিট উপাধি প্রদান করে। কি বাদ দিয়ে দিছে? ডিলিট মানে কি লিখে জানাও তো দেখি, পারো কিনা? আগেও বলেছি, মনে আছে কিনা দেখি। রাকিবুল বলছে নকশি কাঁথার মাঠ। রাকিবুলের বানান ঠিক হয়েছে, সায়েমের বানান ভুল হয়েছে। সায়েম ঝটপট ঠিক বানানে লিখে লিখে কমেন্ট করো। হ্যাঁ, ডিলিট মানে কি? এটা এটা তোমাদের কাছে প্রশ্ন, দেখি বলো তো। আগে কিন্তু পড়িয়েছি ক্লাসে ডিলিট মানে কি। ইমতিয়াজ জামিল জয় বলছে ডিগ্রি অফ লিটারেচার। ডিগ্রি অফ লিটারেচার তো সবই, মানে মনে করো আমি যদি অনার্স করি বা মাস্টার্স করি বাংলা ভাষা ও সাহিত্যে, সেটাও তো ডিগ্রি অফ লিটারেচার হলো, তাই না? ডক্টর অফ ফিলোসফি, ডক্টর অফ লিটারেচার আরিফ হোসেন রাফি বলছে। সায়েম বলছে একটা উপাধি তো কি সেটা জানি না, এটা যদি অ্যাডমিশন টেস্টে আসে তখন লিখবা যে জানি না। আচ্ছা, ডিলিট বলতে বোঝানো হয় ডক্টরেট অফ লিটারেচার। এইখানে একটা ডট দিয়ে দেই, হ্যাঁ, তাহলে তোমাদের জন্য বুঝতে আরো সুবিধা হবে। ডিলিট, আচ্ছা লিখেই দেই। ডক্টরেট অফ লিটারেচার, ঠিক আছে। সব্যসাচক ডিলিট অর্থাৎ ডক্টরেট অফ লিটারেচার এই উপাধিটা প্রদান করে। জসিমউদ্দিন কবে মারা যান? জসিমউদ্দিন 1976 সালের 14 মার্চ ঢাকায় মৃত্যুবরণ করেন। জসিমউদ্দিন 1976 সালের 14 মার্চ ঢাকায় মৃত্যুবরণ করেন। ঠিক আছে, আচ্ছা। ওকে, তার মানে আমরা কবি পরিচিতিটা পড়ে ফেললাম। এরপরে দেখি, এরপরে আমরা কবিতাটা পড়ার চেষ্টা করি। হ্যাঁ, কবিতাটা আমরা লাইন বাই লাইন এখন পড়া শুরু করব। আমার এ আচ্ছা, কবিতাটার নাম হচ্ছে প্রতিদান। প্রতিদান মানে কি? একদম একদম যদি বেসিক থেকে শুরু করি, প্রতিদান মানে হচ্ছে রিটার্ন। মানে মনে করো গিফট, যেরকম একটা গিফট কিন্তু একটা প্রতিদান, মানে গিফট কিন্তু একটা রিটার্ন। রিটার্নটা কিরকম? মানে হচ্ছে, মানে হচ্ছে তোমাকে কেউ কিছু একটা দিল, তার বিনিময়ে তুমি তাকে কি দিবা। আমরা ব্যক্তিগত জীবনে কি করি, কেউ যদি আমাদেরকে মারে, ঠিক আছে,
মানে ওই যে ছোটবেলায় আমি একটা গেম খেলতাম, ওটার নাম হচ্ছে রোড র্যাশ। রোড র্যাশে হচ্ছে একটা বাইক রেসিং হতো, বাইক রেসিং এর মধ্যে দেখা যেত যে রাইডাররা একে অপরকে লাথি দিচ্ছে, ঘুষি দিচ্ছে, লাঠি দিয়ে পিটাচ্ছে, শিকল দিয়ে পিটাচ্ছে, ঠিক আছে, রেসে জিতার জন্য। তো আমরা কিন্তু এরকমটাই করি, তাই না? আমাদের হিউম্যান ইনস্টিংক্টটা, আমাদের মানুষ হিসেবে আমাদের প্রবৃত্তিটা এরকমই, যে আমার প্রতি খারাপ আচরণ করে তার সাথে আমরা খারাপ আচরণই করার চেষ্টা করি, তাই না? আমরা কিন্তু তার পার্সপেক্টিভ বা পয়েন্ট অফ ভিউটা বোঝার চেষ্টা করি না, যে সে কেন আমার সাথে খারাপ আচরণ করছে বা তার মানসিক অবস্থাটা কি, তার বর্তমান সিচুয়েশনটা কি, এসব কোনো কিছু চিন্তা না করে আমরাও তার সাথে খারাপ আচরণ করা শুরু করে দেই। এটাই হচ্ছে মানুষ হিসেবে আমাদের অভ্যাস বা প্রবৃত্তি, আমরা এটা করেই অভ্যস্ত। কিন্তু এই যে প্রতিদান কবিতাটা, এই প্রতিদান কবিতাটায় আমরা হয়তো বা ভিন্ন কিছু একটা দেখব, দেখা যাক কি আছে। আচ্ছা, আমার এ ঘর ভাঙিয়াছে যে বা, আমার এ ঘর ভাঙিয়াছে যে বা, আমি বাঁধি তার ঘর। তার মানে হচ্ছে আমার ঘর যে ভেঙে ফেলেছে, ঠিক আছে, আমি কি করি, আমি তার ঘর বানাতে সাহায্য করি, বা তার ঘর আমি বেঁধে দেই, বা তার ঘর আমি বানিয়ে দিই, ঠিক আছে। আচ্ছা, তার মানে হচ্ছে ফার্স্ট লাইন থেকে আমরা যেটা বুঝলাম যে আমার প্রতি কেউ যদি খারাপ আচরণ করে, আমি তার প্রতি খারাপ আচরণ করব না, আমি বরঞ্চ তার প্রতি ভালো আচরণ করব। অর্থাৎ খারাপের রিটার্নে খারাপ না, বরঞ্চ খারাপের রিটার্নে বা খারাপ কাজের প্রতিদানে, খারাপ আচরণের প্রতিদানে আমি ভালো আচরণ বা ভালো কাজ করব, এমনটা বলে কবি কবিতাটা শুরু করেছেন। তারপর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। তার মানে হচ্ছে তাকে আমি আপন করার জন্য কেঁদে বেড়াই বা আকুল ভাবে ঘুরে বেড়াই, যে আমাকে পর বলে, পর মনে করে, ঠিক আছে, যে আমাকে কাছের নিকটাত্মীয় মনে করে না, বা যে আমাকে দুঃসম্পর্কের মনে করে, যে আমার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে চায়, বা যে আমাকে আত্মীয় বলে স্বীকার করে না, তাকে আমি আপন করার জন্য কেঁদে বেড়াই, বা তাকে আপন করার জন্য আমি আকুল হয়ে ঘুরে বেড়াই। আমি খুবই ডেসপারেট আচরণ করি। একজন মানুষ সে যদি আমাকে আপন বলে না মনে করে, তাহলে তার কি সমস্যা সেটা জানতে এবং তার আপন হওয়ার জন্য, তার নৈকট্য অর্জনের জন্য কি কি করা যায় সেগুলো করার জন্য আমি খুবই ডেসপারেট থাকি, ঠিক আছে। আচ্ছা, জাহিদ হাসান বলছে এই কবিতার মূল কথা হচ্ছে ভালোবাসা দিয়ে সবকিছু জয় করব। এক্স্যাক্টলি, রুবিনা নাজনীন খুবই খারাপ মানুষ, মানুষ হিসেবে আমার মতো, লিখেছে যে আমার ঘর ভাঙছে আমিও তার ঘর ভাঙবো, নো মার্সি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখি। ওকে, তারপর, যে মরে করিল পথের বিরাগী, পথে পথে আমি ফিরি তার লাগি। তার মানে হচ্ছে যে আমাকে রাস্তার, ওই যে বিরাগী বলতে কি বোঝায় জানো, বিরাগীর একদম এক্সাক্ট ওয়ার্ড হচ্ছে, একদম এক্সাক্ট অর্থ হচ্ছে উদাসীন। তার মানে হচ্ছে যে আমাকে পথের উদাসীন বানালো, বা যে আমাকে পথের মানুষ বানালো। মানে মনে করো আমি হয়তো বা একটা সেটেল লাইফে ছিলাম, ঠিক আছে, আমি হয়তো বা একটা সেটেল লাইফে ছিলাম, মনে করো আমার আহ আমার হচ্ছে পিতৃপ্রদত্ত বাড়ি ছিল, আমার হয়তো বা একটা চাকরি ছিল, ঠিক আছে। তো যার কারণে আমি, দেখা যায় যে যার কারণে আমি এরকম পথের বিরাগী হয়েছে, হয়তোবা আমার ওই সেটেল লাইফ থেকে, যার কারণে আমাকে বিচ্যুত হতে হয়েছে, হয়তোবা আমার ওই বাড়িটা সে দখল করে ফেলেছে, অথবা হয়তো আমার চাকরিটা সে খেয়ে ফেলেছে, ঠিক আছে। যাই হোক, তো যার কারণে আমাকে রাস্তায় নেমে আসতে হলো, অর্থাৎ আমাকে যার কারণে পথের বিরাগী হতে হলো, পথে পথে আমি ফিরি তার লাগি। তার মানে হচ্ছে তার জন্যই আমি, তার ভালোর জন্যই বা তার উপকার করার জন্য আমি পথে পথে ঘুরে বেড়াই। পথে পথে কি করি, পথে পথে ঘুরে বেড়াই, ঠিক আছে। আচ্ছা, তারপরে স্বপনদার বলছে মনে হচ্ছে কবি ব্রেকআপের পর এই কবিতা লিখেছে। না, ব্রেকআপের পর লিখলে তো কবিতার নাম প্রতিদান হতো না, প্রতিশোধ হতো, তাই না? আচ্ছা, সেরিনা পারভিন বলছে এক বিষাদময় মধুরতা আছে এই এই কবিতায়। এক্স্যাক্টলি, তারপরে দেখি, দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে হরেছে মোর। তার মানে হচ্ছে দীর্ঘ রাত তার জন্য জাগি, যে আমার ঘুম হরেছে, মানে কি, হরণ করেছে, ঘুম যে হরেছে মোর, বা যে আমার ঘুম হরণ করেছে, তার জন্য আমি দীর্ঘ রাত জাগি, যে আমার ঘুম হরণ করেছে। তারপরে,
আমার এ ঘর ভাঙিয়াছে যে, বা আমি বাঁধি তার ঘর, তার মানে আমার এই ঘর ভেঙে ফেলেছে যে, আমি তার ঘর বেঁধে দেই। ওকে, তারপরে আমার এ কুল ভাঙিয়াছে যে, বা আমার এ কুল ভাঙিয়াছে যে, বা আমি তার কুল বাঁধি। কুল মানে কিন্তু পাড় বোঝায়, পাড়, বুঝছো? নদীর পাড় হতে পারে, পুকুরের পাড় হতে পারে। এই নদীর কুল বা পুকুরের পাড় কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে দেখা যায় যে গ্রামাঞ্চলে দেখা যায় যে অনেক সময় একটা বাড়ি থাকে হচ্ছে নদী বা পুকুরের পাড়ে বা পুকুরের পাশে। তো ঘটনা হচ্ছে ওই পাড়টা যদি ভেঙে ফেলে কেউ, বা পাড়টা যদি কেউ না ভাঙুক, এমনি এমনি যদি নদীর স্রোতে বা পুকুরের পানির যে ক্রমাগত যে ধাক্কা সেটাতে যদি ভেঙে যায়, তাহলে দেখা যায় যে সেটা কিন্তু দুকুল ছাপিয়ে পানি নিয়ে যায়। ঠিক আছে, পানিতে দেখা যায় যে দুকুল ভেসে যায়, একদম আশপাশের যে বাড়িঘর আছে সেগুলো তখন পানিতে পড়ে যায়। ঠিক আছে, তো অর্থাৎ এটা কিন্তু একটা বড় ক্ষতি যদি কেউ ইচ্ছা করে এই কাজটা করে। এটা অনেক সময়, বেশিরভাগ সময় প্রাকৃতিক ভাবেই হয়, প্রাকৃতিক ভাবে আমরা দেখবো যে নদী ভাঙন হতেই থাকে হতেই থাকে। কিন্তু এটা কেউ যদি ইচ্ছা করে করে, অর্থাৎ আমার এই কুল ভাঙিয়াছে যে, বা আমি তার কুল বাঁধি, আমার এই পাড়টা যে ভেঙে দিয়েছে, আমি ইন রিটার্ন তার প্রতিদান হিসেবে তার যে নদী অথবা পুকুরের পাড়ের পাশে তার যে বাড়িটা, সেই নদীর পাড়টা বা সেই পুকুরের পাড়টা, সেই কুলটা বেঁধে দিই। ঠিক আছে, আচ্ছা, তারপরে একটা চমৎকার কথা বলছে মাহবুবা সিদ্দিকা, বলছে ঘুম হরণ করলে তো জেগেই থাকতে হবে। এক্স্যাক্টলি, আমিও সহমত এই ব্যাপারে। যে এইখানে যে বলছে যে দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে হরেছে মোর, কবি বলছেন যে দীর্ঘ রাত তার জন্য জাগি যে আমার ঘুম হরণ করেছে। এক্স্যাক্টলি, কথা তো তাই হলো। সিদ্দিকা চমৎকার একটা কথা বলেছে। আচ্ছা, তারপরে আচ্ছা, এরপরে দেখি, যে গাছে বুকেতে আঘাত হানিয়া তার লাগি আমি কাঁদি, তার মানে যে আমাকে আঘাত করে চলে গেছে তার জন্য আমি কাঁদি। আচ্ছা, এই জন্যই তোমাদের কোন বন্ধু যেন ব্রেকআপের কথা বলেছিল। আমি একটু কবিতাটা আরেকটু পড়ি, দেখি আসলেই ব্রেকআপ নিয়ে বলেছে কিনা, তাহলে প্রতিদান কবিতাটাকে আমরা প্রতিশোধ হিসেবে মনে রাখতে পারি। ঠিক আছে, আচ্ছা, জোকস অ্যাপার্ট, যে গাছে বুকেতে আঘাত হানিয়া তার লাগে আমি কাঁদি, তার মানে যে আমাকে দুঃখ দিয়েছে তার দুঃখে আমি কাঁদি। আচ্ছা, এইখানে মাহবুবা সিদ্দিকা একটা কথা বলেছিল, এটা একটু ব্যাখ্যা করি, ঠিক আছে? না হলে তোমরা আবার এই যোগটাকে আসল মনে করে লিখে দিয়ে আসবা। সেটা হচ্ছে দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে হরেছে মোর। ঠিক আছে, দীর্ঘ রাত তার জন্য জাগি, ঘুম যে হরণ করেছে মোর, বা আমার যে ঘুম হরণ করেছে। ঠিক আছে, এইখানে দেখো একই রকম একটা লাইন, সেটা হচ্ছে যে যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগি আমি কাঁদি, তার মানে হচ্ছে দেখো এইখানে বোঝার যে ব্যাপারটা আছে, যে আমাকে দুঃখ দিয়ে চলে গেছে আমি সেই দুঃখটার জন্য কাঁদি, এইটা কিন্তু বলে নাই কবি। কবি বলার চেষ্টা করেছেন আমি তার দুঃখে কাঁদি। তার মানে তোমাদেরকে আরেকটু ক্লিয়ার করে বলি, সেটা হচ্ছে মনে করো কেউ তোমার প্রতি রাগ করেছে, বা কেউ তোমাকে বকা দিচ্ছে, বা কেউ তোমাকে গালি দিচ্ছে। ঠিক আছে, যা কিছুই হোক তোমার প্রতি একটা খারাপ আচরণ করছে। একটা মানুষ তোমার প্রতি যখন একটু ভালোভাবে চিন্তা করে দেখো তো, একটা মানুষ তোমার সাথে যখন খারাপ আচরণ করছে, তখন নিশ্চয়ই তারও তোমাকে নিয়ে কিছু একটা খারাপ লাগা আছে, তাই না? একটা মানুষ কি তোমাকে র্যান্ডম কোনো কারণ ছাড়াই বকা দিবে, গালি দিবে, মারবে, ঝগড়া করবে? ব্যাপারটা তো এমন না। হয়তোবা তারও কোনো কিছু একটা খারাপ লাগার কারণ আছে। ওই যে তোমার প্রতি যে মানুষটা খারাপ আচরণ করছে, তার সেই খারাপ লাগা অনুভূতির কথা চিন্তা করে কবি বলছেন যে তার লাগিয়ে আমি কাঁদি। তার মানে আমার সাথে কেউ খারাপ আচরণ করেছে, সেই খারাপ আচরণে দুঃখিত হয়ে আমি কাঁদছি, ব্যাপারটা এমন কবি বলেন নাই। কবি বলেছেন আমার সাথে কেউ খারাপ আচরণ করেছে, এইটার যে কারণটা, অর্থাৎ তার যে খারাপটা লেগেছে, সেই খারাপ লাগার জন্য আমি কাঁদি। আই গেস তোমাদের কাছে ক্লিয়ার। একটু কমেন্ট করে লিখে জানাও তো বুঝছো কিনা। মাইশা ফাহমিদা বলছে যে পই পই মেবি এই কবিতাটা পড়ে নাই। আচ্ছা, একটু কমেন্ট করে লিখে জানো এই এই বাক্যটা তোমরা বুঝছো কিনা। যে গাছে বুকেতে আঘাত হানিয়া তার লাগে আমি কাঁদি, যে আমাকে দুঃখ দিয়েছে তার দুঃখে আমি কাঁদি। ঠিক আছে, ওকে, সবাই বলছো ক্লিয়ার। মুশফিকুর রহিম, ফাতেমা আক্তার, বুচ্ছি ভাইয়া, এমডি জাহিদ হাসান, সাগর, নাজিফা সুলতানা, তারপর হচ্ছে কনা বলছে জি ভাইয়া। ওকে, তারপর দেখি, যে মরে দিয়েছে বিষে ভরা বান, বান শব্দটার মানে কি বলতো? বান শব্দটার মানে কি বলতো? আচ্ছা, শাম্মী বলছে, সেলিনা আক্তার শাম্মী বলছে কনফিউজড, একটু হালকা করে বুঝিয়ে দেই। কবি বলার চেষ্টা করছেন যে আমাকে দুঃখ দিয়েছে আমি তার দুঃখে কাঁদি, বুঝছো?
যে আমাকে দুঃখ দিয়েছে সেই দুঃখটা তো আমি যেমন দুঃখ পেয়েছি, আবার যে আমাকে দুঃখ দিয়েছে সেও তো দুঃখ পেয়েছে, আমি তার দুঃখে কাঁদি, নিজের দুঃখে না। এমনটা কবি বলার চেষ্টা করছেন। আশা করি স্বামীর কাছে ব্যাপার ক্লিয়ার। যে মরে দিয়েছে বিষে ভরা বান, বান শব্দটার মানে কি একটু বলো তো দেখি। আচ্ছা, বিষে ভরা বান, বান শব্দটার মানে হচ্ছে তীর, ঠিক আছে। অভিশাপের বান, এই কথাটা শুনছো, মানে হচ্ছে অভিশাপের তীর তার দিকে ছুড়ে দিল। বান শব্দটার মানে হচ্ছে তীর। যে মরে দিয়েছে বিষে ভরা বান, এটা আবার বার্গারের বান, বার্গারের পেটি না, ঠিক আছে, বুঝছো? এটা কিন্তু বার্গারের বান, বার্গারের পেটি না, এটা হচ্ছে তীর। তার মানে হচ্ছে এইভাবে টেনে মারে যে ওই তীর। যে মরে দিয়েছে বিষে ভরা বান, কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম ভর। তার মানে হচ্ছে যে আমার প্রতি খারাপ আচরণ করেছে, এমন কি যে আমাকে কাঁটা দিয়েছে, ফুল দেয় নাই, কি দিয়েছে, কাঁটা দিয়েছে, কাঁটা মানে আঘাত দিয়েছে, তাকে আমি ফুল করি দান। তার মানে হচ্ছে যে আমাকে কাঁটা দিয়েছে তার রিটার্ন হিসেবে, তার প্রতিদানে আমি তাকে ফুল দান করি। এটা একটা মেটাফোর বা এটা একটা উপমা। এখানে কবি মূলত বোঝানোর চেষ্টা করেছেন একই কথায়, যে আমার সাথে খারাপ আচরণ করেছে তার সাথে আমি ভালো আচরণ করি। কবে, কতদিন নাগাদ করি, ডিউরেশন হচ্ছে সারাটি জনম ভর, সারা জীবন ভরে, ঠিক আছে। একটা জিনিস আমি চিন্তা করলাম, সেটা হচ্ছে কবি জসিমউদ্দিনের সাথে তো আসলে খারাপ আচরণ করলে তাহলে মনে হয় লাভ বেশি ছিল, তাই না? তোমাদের কি মনে হয়? কমেন্টে একটু লিখে জানাও তো। কবি যা যা এই প্রতিদান কবিতায় আমাদেরকে বললেন তা পড়ে, তা জেনে তো মনে হচ্ছে যে কবির সাথে আসলে খারাপ আচরণ করলে বেশি ভালো আচরণ ইন রিটার্ন পাওয়া যেত। তোমাদের কি মনে হয়? কমেন্ট কমেন্ট লিখে জানাও তো দেখি, একটু কমেন্টে লিখে জানাও। এমডি জান্নাতুল নাইম বলছে বিষে ভরা বান মানে কটু কথা। এক্স্যাক্টলি, বিষে ভরা বান বলতে মৌখিক কথায় কাউকে আঘাত করা বোঝায়। রুবিনা নাজিম বলছে এক্স্যাক্টলি। এমডি জান্নাতুল নাইম বলছে বিষে ভরা বান মানে কটু কথা। হ্যাঁ, এগ্রিড। কনা বলছে ইয়েস, জি ভাই। রাজু বলছে জি। জাহরা ফাতিমা বলছে এক্স্যাক্টলি আবারও। লামি আক্তার রিয়াজ বলছে জি ভাই বলছে। ঠিক আছে, কবি জসিমউদ্দিন যদি 1976 সালে মারা না যেতেন, আমরা তার একটা ইন্টারভিউ নিয়ে তাকে জিজ্ঞেস করতাম যে আপনার এই যে আপনার ইন্টারভিউ নিতে আসছে, এখন আপনার সাথে ভালো আচরণ করলে আপনি ইন রিটার্ন ভালো আচরণ করবেন, নাকি আপনার সাথে খারাপ আচরণ করলে আপনি ভালো আচরণ করবেন, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তারপরে আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর, এটার ব্যাখ্যা তো আমরা আগেই জেনেছি। এটার মানে কি, মোর বুকে যে বা কবর বেঁধেছে আমি তার বুক ভরি। মোর বুকে যে বা কবর বেঁধেছে, এইটা আক্ষরিক লাইন না, এটা একটা মেটাফোর বা এটা একটা উপমা। আমার বুকে তো কেউ আর সরাসরি কবর বাঁধতে পারে না। কবর বেঁধেছে বলতে আমার বুকে যে হচ্ছে, মনে করো মৃত্যুর যে দুঃখটা, মৃত্যুর যে নিস্তব্ধতাটা, ঠিক আছে, কবরের যে নিস্তব্ধতা, সেই নিস্তব্ধতা যে আমার বুকে নামিয়ে এনেছে, আমি তার বুক ভরি। তার মানে আমি তার বুক আনন্দ এবং ভালোবাসায় ভরিয়ে তুলি, বুঝছো? যে মোর বুকে যে বা কবর বেঁধেছে আমি তার বুক ভরি, এর মানে হচ্ছে যে আমার বুকে কবরস্থানের নীরবতা বা কবরস্থানের নিস্তব্ধতা নামিয়ে এনেছে, দুঃখ বিষাদ নামিয়ে এনেছে। আমি ইন রিটার্ন, আমি তার প্রতিদানে আমি তার বুক আনন্দ ভালোবাসায় ভরিয়ে তুলি, ঠিক আছে। আচ্ছা, ফাতেমা আক্তার বলছে কবি জসিমউদ্দিনের কবিতা থেকে অনেক কিছু শেখার আছে। এক্স্যাক্টলি। তারপরে দেখি, রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ ধরি। এখন তোমরা আমাকে বলো মালঞ্চ শব্দটার অর্থ কি। তোমরা তো ওই যে অনেক সময় ওই সেনা মালঞ্চে খাইতে গেছো না? সেনা মালঞ্চে দেখছো বড় বড় বিয়ের অনুষ্ঠান হয়, একটা একটা কনভেনশন সেন্টারের নাম সেনা মালঞ্চ, আর্মিতে। এখন তোমরা আমাকে বলো যে মালঞ্চ শব্দটার মানে কি। রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ ধরি, মালঞ্চ মানে বাগান বলছে রাজু আহমেদ, স্বামী বলছে মালা, জয় বলছে বাগান, ফুলের বাগান। এক্স্যাক্টলি, যারা বাগান বলছে তাদের উত্তরটা সঠিক। অর্থাৎ রঙিন ফুলের সোহাগ জড়ানো, রঙিন ফুলের ভালোবাসার জড়ানো ফুলের বাগান তার কাছে তুলে ধরি, বুঝছো? কার কাছে? যে আমার সাথে খারাপ আচরণ করেছে। যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, যে মুখ দিয়ে সে নিষ্ঠুর বাণী বর্ষণ করে বা কঠিন কঠিন কথা বলে বা রুড কথা বলে, রুড, ঠিক আছে, একদম নিষ্ঠুর কথা বলে, আমি লয়ে করে আমি লয়ে করে তারই মুখখানি
কত ঠাঁই হতে কত কি যে আনি সাজাই নিরন্তর। তার মানে হচ্ছে আমি তার সেই যে কটু কথাগুলো, সেই কটু কথাগুলোকে নিজ দায়িত্বে গ্রহণ করে কত কিছু থেকে কত কিছু এনে সেটাকে নিরন্তর সাজিয়ে তুলি, নিরন্তর সাজিয়ে তুলি। ঠিক আছে, আচ্ছা। আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর। ওকে, আমরা তাহলে কবিতাটা বুঝলাম মোটামুটি। এখন আমরা একটু পাঠ পরিচিতিটা পড়বো। আগেই বলেছি যে এই যে জসিমউদ্দিনের প্রতিদান কবিতাটা, কবিতাটা টপিক ওয়াইজ খুব ছোট। এখান থেকে তোমাদেরকে আলাদা করে আমি আজকের ক্লাসে এমসিকিউ বা সিকিউ সলভ করাচ্ছি না। এটার কারণ অনেকগুলো কারণের একটা কারণ হচ্ছে যে তোমাদের পরীক্ষা অনেক কাছাকাছি চলে এসেছে, তাই তোমাদেরকে আসলে এই জায়গায় খুব বেশি সময় আমি আর নিতে চাচ্ছি না। তোমাদেরকে যতটুকু পড়ালেই তোমাদের জন্য হবে, যেটা তোমরা অনেকে কমেন্টে বলছো যে ভাইয়া পরীক্ষায় পাশ করানোর জন্য পড়ান, যদি এটা আমার মানে শিক্ষকতার প্রিন্সিপালের সাথে যায় না যে তোমাদেরকে পরীক্ষায় পাশ করানোর জন্য যতটুকু পড়ালে ভালো হবে ততটুকুই পড়ানো। বাট তোমাদেরকে যতক্ষণ আমি বাংলা ক্লাস নিচ্ছি ততক্ষণে যেহেতু তোমাদের অপরচুনিটি কস্ট আছে অন্য টপিক গুলো না পড়তে পারার, তাই আমি এখনকার যে ক্লাসগুলো দেখবে যে একটু শর্ট রাখার চেষ্টা করি। ঠিক আছে, ওকে। সো আমরা পাঠ পরিচিতিটা একটু পড়ি, এরপর আমরা আজকের ক্লাসটা শেষ করতে পারবো তোমাদের যদি প্রশ্ন না থাকে। আচ্ছা, আরশিয়া সায়ান বলছে আমি কবিতা পড়ার আগে মৃত্যুশাল খুঁজি এখনো জীবিত আছেন কিনা। কেন জীবিত থাকলে কি, জীবিত থাকলে কি ডিরেক্ট গিয়ে ব্যাখ্যা জিজ্ঞেস করে আসবা যে বলেন তো কবি সাহেব এই এই বাক্যটার ব্যাখ্যা আপনার মতে কি ছিল? আচ্ছা, তো এরপর আমরা আসো পাঠ পরিচিতিটা পড়ি। প্রতিদান কবিতাটি কবি জসিমউদ্দিনের বালুচর কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। কোত্থেকে সংকলন করা হয়েছে? বালুচর কাব্যগ্রন্থ থেকে। প্রতিদান কবিতাটা কবি জসিমউদ্দিনের বালুচর কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। ঠিক আছে, বালুচর, আবারও বলছি উৎসটা কিন্তু একটা পাঠ পরিচিতির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বা সবচেয়ে গুরুত্বপূর্ণ অবজেক্টিভ হচ্ছে যে কবিতাটা কোথা থেকে নেওয়া হয়েছে বা গল্পটা কোথা থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ উৎসটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ। প্রতিদান কবিতাটা কবি জসিমউদ্দিনের বালুচর কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। এই কবিতায় কবি ক্ষুদ্র স্বার্থকে অর্থাৎ ছোট ছোট স্বার্থকে বিসর্জন দিয়ে বাদ দিয়ে পরার্থপরতার মধ্যে, ডক্টর আকবর হোসেনের নাম তোমরা অনেকে শুনে থাকবা। ডক্টর আকবর হোসেনের একটা বই আছে, বইটার নাম হচ্ছে পরার্থপরতার অর্থনীতি। খুবই চমৎকার একটা বই, তোমাদের সবার প্রতি বইটা পড়ার জন্য অনুরোধ থাকলো। তো এই পরার্থপরতার অর্থনীতি বইটার কথা বললাম, মূলত এইখানে পরার্থপরতার কথা বলা আছে এই কারণে। পরার্থপর হচ্ছে মূলত স্বার্থপরের বিপরীত শব্দ। ঠিক আছে, স্বার্থপর মানে কি? সেলফিশ, তার মানে সবকিছু যে নিজেকে সেন্টার করে করে, অর্থাৎ সবকিছুর মূল যে ইচ্ছা থাকে সেটা হচ্ছে নিজের ভালো করা। পরার্থপরতা বলতে অন্যের ভালো করা বোঝায়। ঠিক আছে, স্বার্থপরের বিপরীত শব্দ হচ্ছে পরার্থপর। পরার্থপরতার মধ্যেই যে ব্যক্তির প্রকৃত সুখ ও জীবনের সার্থকতা নিহিত সেই বিষয়ে কবি আলোকপাত করেছেন। সমাজ সংসারে বিদ্যমান বিভেদ, হিংসা, হানাহানি দ্বারা আক্রান্ত হওয়া সত্ত্বেও কবির কণ্ঠে প্রতিশোধ ও প্রতিহিংসার বিপরীতে ব্যক্ত হয়েছে প্রীতিময় এক পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা। তার মানে এইটাই কিন্তু বলছিলাম যে কবিতাটার নাম কিন্তু প্রতিদান, কবিতাটার নাম প্রতিশোধ বা প্রতিহিংসা না। তোমরা যারা মনে করছো যে কবিতাটা আসলে কবি ব্রেকআপ নিয়ে লিখেছেন, কবিতাটা আসলে কবির ব্রেকআপ নিয়ে লেখা না। এখান থেকে আমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হলো। কবি বলছেন কেননা ভালোবাসাপূর্ণ মানুষ নির্মাণ করতে পারে সুন্দর এবং নিরাপদ পৃথিবী। কবি অনিষ্টকারীকে বা যে অনিষ্ট করে বা ক্ষতি করে তাকে কেবল ক্ষমা করেই নয় বরং প্রতিদান হিসেবে অনিষ্টকারীর অর্থাৎ অর্থাৎ হচ্ছে অপকারীর উপকার করার মাধ্যমে তিনি পৃথিবীকে সুন্দর এবং বাসযোগ্য করতে চেয়েছেন। অর্থাৎ তিনি আসলে শান্তিটা ধরে রাখার জন্য তিনি হচ্ছে আমাদের মধ্যে যে সম্প্রীতিটা, যে ভালোবাসাটা, সেটা ধরে রাখার জন্য কেউ যদি তার সাথে খারাপ আচরণও করে থাকে সেই খারাপ আচরণের বিনিময়ে তার সাথে ভালো আচরণ করতে চেয়েছেন, যাতে তার যে খারাপ আচরণটা সেই খারাপ আচরণটা এর পরবর্তীতে পাল্টে গিয়ে ভালো আচরণে পরিণত হয়। ঠিক আছে, আচ্ছা। সো আমরা মোটামুটি এই যে প্রতিদান কবিতাটা ছিল, এই প্রতিদান কবিতাটার আমরা কি কি পড়লাম? আমরা প্রতিদান কবিতাটার কবি পরিচিতি সম্পর্কে পড়লাম, আমরা কবিতাটার লাইন বাই লাইন ব্যাখ্যা জানলাম, সেটা যেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি একটা কবিতা লাইন বাই লাইন ব্যাখ্যা জানো তাহলে তোমরা কি করতে পারবা, তাহলে কিন্তু তোমরা লাইন বাই লাইন যদি অর্থটা জানো তাহলে তোমরা এমসিকিউতেও ভালো করতে পারবা, সিকিউতেও ভালো করতে পারবা। সিকিউতে ভালো করার জন্য একটা জিনিস একটু বলে নেই তোমাদেরকে, ক্রিয়েটিভ কোশ্চেনে বা সৃজনশীল প্রশ্নে ভালো করার জন্য তোমাদের যে
প্রত্যেকটা আলাদা আলাদা গল্প কবিতা থেকে সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করতে হবে, ব্যাপারটা মোটেই এরকম না। তোমরা অনেকেই সিকিউ নিয়ে অনেকে ইন্টারেস্টেড, অনেকে মনে করো যে প্রত্যেকটা গল্প প্রত্যেকটা কবিতার জন্য আলাদা করে সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করতে হয়, ব্যাপারটা মোটেই এরকম না। 1 নম্বর হচ্ছে তোমাদের জানতে হবে সৃজনশীল প্রশ্ন কিভাবে উত্তর করতে হয়, অর্থাৎ প্যাটার্নটা কি, সিস্টেমটা কি, এটা 1 নম্বরে জানতে হবে। এবং 2 নম্বর যে ব্যাপারটা সেটা হচ্ছে সেই গল্প বা কবিতা সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া থাকতে হবে, একদম ক্লিয়ার আইডিয়া থাকতে হবে যে এইটার মূল ভাবটা কি, এটার ক্যারেক্টার গুলো কি। ঠিক আছে, 1 নম্বর তোমরা জানবা যে কবিতা বা গল্পটার মূল ভাব কি, এটা তোমরা জানতেই পারবা। এটা এটা নট আ ভেরি বিগ ডিল। একটা গল্প বা কবিতা পড়লে বোঝা যায় যে ওই গল্প বা কবিতাটায় কোন কোন সাইড গুলোতে ফোকাস করা হয়েছে। কিন্তু যেই জিনিসটা তোমাদের ইম্পর্টেন্টলি জানতে হবে সেটা হচ্ছে একটা গল্প বা কবিতায় যে ক্যারেক্টার গুলোর কথা বলা হবে, ঠিক আছে, যে ক্যারেক্টার গুলোর কথা বলা হবে সেই ক্যারেক্টার গুলোর ক্যারেক্টারিস্টিক্স তোমাদের জানতে হবে, অর্থাৎ যে চরিত্রগুলো বলা হবে, যে মনে করো ফর এক্সাম্পল হাসু, তারপর হচ্ছে ফর এক্সাম্পল কি, মনে করো হচ্ছে দবির, কবির, এরকম আলাদা আলাদা ক্যারেক্টারের নাম থাকে না একটা গল্প বা কবিতায়, ওই এক একটা চরিত্রের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো কি কি সেগুলো তোমাদের জানতে হবে। যদি তোমরা জানো তাহলে গ নাম্বারে যে প্রশ্নগুলো আছে যে অমুকের সাথে তমুকের চরিত্রের চারিত্রিক সাদৃশ্য বা বৈসাদৃশ্য দেখাও, এগুলো কিন্তু তোমরা একদম টাকাটাক পারবা, ঠিক আছে, সব ধুপধাপ পারবা, কোনো সমস্যাই হবে না। এই জন্য একটু যে কাজটা করবা, একটা গল্প বা কবিতা পড়লে সেই গল্প বা কবিতায় যে চরিত্রগুলো আছে সেই চরিত্রগুলোর নাম লিখবা, এবং সেই চরিত্রগুলোর নাম লেখার পরে চরিত্রগুলোর চারিত্রিক বৈশিষ্ট্য পাশে দিয়ে তোমরা তোমাদের নিজেদের খাতায় লিখে রাখবা যে অমুক লোভী, ঠিক আছে, অমুক হচ্ছে ভালো মানুষ, বা হচ্ছে অমুক ধার্মিক মানুষ, অমুক বাটপার, এইভাবে করে লিখে রাখবা, নোট ডাউন করে রাখবা। তাহলে তোমাদের পরীক্ষার সময় সৃজনশীল প্রশ্ন খুবই দ্রুততার সাথে তোমরা ক্যাচ করতে পারবা এবং খুবই দ্রুততার সাথে তোমরা সঠিক উত্তরটা দিতে পারবা। ঠিক আছে, সো আজকের জন্য এতটুকুই। আজকে তাহলে আমরা ক্লাসটা শেষ করতে পারি। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।